দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই দর্শক আপনারা জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমাদের সঙ্গে একজন অতিথি থাকেন। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব এবং মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট জি হাবিব আহসান। দর্শক আমরা আজ এই পর্বে আলোচনা করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন বেশ কয়েকদিন ধরে সারা দেশে বেশ কিছু নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে। সবশেষ চট্টগ্রামেও এমন একটি হত্যাকাণ্ড ঘটেছে যেখানে স্বামী স্ত্রীকে 11 টুকরো করে হত্যা করেছে এমন একটি অভিযোগ আমরা পেয়েছি এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ধরনের যে নির্মম হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেসব বিষয় নিয়ে আমরা একটু বিশ্লেষণ করতে চাই। আমরা যেতে চাই অতিথির কাছে। জি হাবিব আহসান, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতেই যেতে চাই যে আপনি নিশ্চয়ই জানেন, আপনি একজন মানবাধিকার আইনজীবী হিসেবে আপনি নিজেও দেখছেন যে দেশ জুড়ে নানা ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। চট্টগ্রামে একটি হত্যাকাণ্ড হলো যেখানে বলা হচ্ছে যে স্ত্রীকে হত্যার পর 11 টুকরো করা হয়েছে। এই যে নির্মম হত্যাকাণ্ডের এই যে হত্যাকাণ্ডের ধরনগুলো, আপনার কি মনে হয় যে আসলে এই হত্যাকাণ্ডগুলো আসলে সময়ের কারণেই আসলে এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে? সময়ের কারণে হত্যাকাণ্ডগুলো ঘটছে। বিশেষ করে আমরা তো একটা বড় ধরনের বিপ্লবের মাধ্যমে বর্তমান এই প্রফেসর ডক্টর ইউনূস স্যারের সরকার দায়িত্ব নিয়েছেন। শুরুতেই সেনাপ্রধান থেকে সবাই অঙ্গীকার করেছেন এই সরকারকে সহযোগিতা করবেন। প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন সবাই অঙ্গীকার করেছিলেন এই সরকার সহযোগিতা করবেন। কিন্তু সরকারকে সহযোগিতা করার চাইতে নিজেদের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করতে তারা ব্যর্থ হচ্ছেন। যে রাজনৈতিক অঙ্গীকার তারা করেছিলেন তারা সেই অঙ্গীকার রক্ষা করতে পারেননি। ফলে আগে রাষ্ট্রীয় সন্ত্রাস হতো, এখন নিজেরাই সন্ত্রাস শুরু করেছে। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণে থাকার কথা ছিল সেভাবে আমরা রাখতে পারিনি। অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, শুধু দলীয় বহিষ্কার দিয়েই অপরাধীদেরকে ছাড় দেওয়া হচ্ছে। দলের এই দায়বদ্ধতা নিয়ে আমরা কথা বলবো। আমরা আগে যদি চট্টগ্রামে হত্যাকাণ্ডটা নিয়ে একটু কথা বলি, এই যে 11 টুকরো করা, এটা কি মানুষ আসলে খুব বেশি সহিংস হয়ে উঠছে? আমরা তো নৃশংসতা দেখেছি। এই যে শিশুদেরকে ধর্ষণ করে হত্যা করে লাশ গুম করার ঘটনাও দেখেছি ইতিপূর্বে চট্টগ্রাম। আজকে 3 বছর হয়ে গেল, যেটা চার্জশিট দেওয়া সম্ভব হয়নি। পুলিশ বলছে, পুলিশকে আমরা যখন হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা আদালতে বললাম যে চার্জশিট 3 বছর কেন লাগে শিশু ধর্ষণ মামলার, আদালত তাকে আইওকে হাজির হতে বলেন। আইও বলেন যে ডাক্তার সাহেব স্বাক্ষর করছেন না রিপোর্টে। তাইলে এরকম যদি অপরাধীরা পার পেয়ে যায়, বছরের পর বছর চার্জশিট না হয়, সাক্ষী গোপন করা হয়, প্রসিকিউশন ব্যর্থ হয়, তাহলে তো হত্যাকাণ্ড হবেই একটার পর একটা। এই যে মার্ডার যিনি করেছেন উনি দেখেছেন যে অতীতে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলো বিচার হয়নি, এতে উনি অনুপ্রাণিত হয়েছেন। উনি স্ত্রীর এই যে লাশকে খণ্ড খণ্ড করে কিছু তো পাওয়া গেছে আর কিছু পাওয়া যায়নি, এর থেকে বোঝা যাচ্ছে উনি সবগুলোই গোপন করার চেষ্টা করেছেন। তো এই বিচারটাও যদি চার্জশিট দিতে 3 বছর লাগে তাহলে আরেকজন এই ঘটনা করতে উদ্বুদ্ধ হবে। আইনের শাসন বা সুশাসন বলতে যেটা বোঝায় সেখানে বিচারহীনতা থাকতে পারবে না। একটা ঘটনা তদন্ত কয়দিনে শেষ করতে হবে সেই ব্যবস্থা যদি না থাকে, কয়দিনে বিচার শেষ করতে হবে সেই ব্যবস্থা যদি না থাকে, বিচারক শূন্যতা, সাক্ষীর অভাব এবং মামলা তদন্তে গাফিলতি, এসবের কারণে তো কোনো বিচার হচ্ছে না। যার কারণে মানুষ, অপরাধীরা আরো বেশি প্রশ্রয় পাচ্ছে। তারা এই নৃশংসতা একটার পর একটা, বিচার হলে তো একটা যদি 90 দিনে বিচার হয়ে যেত তাহলে আরেকজন অপরাধ করতে সে চিন্তা করতো যে আমারও তো 90 দিনে বিচার হয়ে যাবে। এই ব্যাপারে আমরা স্থবিরতা দেখছি। বিচার বিভাগের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাই সবচেয়ে বড়। এটার পাশাপাশি আরেকটা কি, মানে আমাদের যে সামাজিক নৈতিক যে স্খলন বলা হয় সেটাও কি আসলে এইসব ঘটনা ঘটার ক্ষেত্রে এক ধরনের কারণ? নৈতিক স্খলন বলতে এখন তো সবার হাতে এই অ্যান্ড্রয়েড ফোনে এইসব, এখানে আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন
অপরাধীদের যে সাফল্যগুলো, নেতিবাচক নিউজগুলো বা ভিডিওগুলো আমরা দেখছি, এগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করছে। এবং এই যে মানবিক গুণাবলী সম্পন্ন সামাজিক নেতারা আজকে কোণঠাসা হয়ে গেছে, তারা দীর্ঘদিন ধরে তারা মাসলম্যানদের নিয়ন্ত্রণে চলে গেছে এবং মসজিদের ইমাম পর্যন্ত যদি পালিয়ে যায় এমন একটা পরিস্থিতি, এবং এই যে মসজিদ কমিটির যিনি সভাপতি তিনিও মাসলম্যান হতে হবে, খোদা ভীরু বা ধর্মীয় অনুশাসন মেনে চলে এমন লোকদের নেতৃত্ব বা সমাজে ভালো লোকের নেতৃত্ব তো প্রতিষ্ঠিত নেই, যার কারণে এই ধরনের অবক্ষয় আরো দানা বেঁধে উঠছে। অবক্ষয়ের কারণেও এই ধরনের ঘটনাগুলো, এগুলো তো আগে সামাজিকভাবে উদ্বুদ্ধ করা হতো ভালো কাজ করার জন্য, ভালো সামাজিক বিশৃঙ্খলাও বাড়ছে, বিশৃঙ্খলাও বেড়েছে। এই যে আজকে এই দলবদ্ধভাবে কিশোররা একজনকে একজন পিটাচ্ছে, টাকা না দিলে তাকে থ্রেট করা হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে এই শিশু অপরাধের সাথে যারা জড়িয়ে পড়ছে তাদের যে কারেকশন, তারা তো অপরাধ করে না, ভুল করে, তাদের কারেকশনের যে ব্যবস্থা নেওয়া দরকার। আপনি জানেন চট্টগ্রামে একটা কারেকশন সেন্টার নেই। একটা শিশু অপরাধী যখন গ্রেফতার হয় তখন তাকে পাঠানো হয় ওই গাজীপুরে পাঠাইতে হয়, তাহলে সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এভাবে সে আরো বেশি অপরাধী হয়ে উঠছে। তো এই বিষয়গুলো আমরা এই সংস্কার, যে আইন সংস্কার হচ্ছে, সেই সংস্কারে এই বিষয়গুলো আসবে, সংবিধান সংশোধন হবে, সে আশা নিয়ে আমরা অপেক্ষায় ছিলাম। এক্ষেত্রে মানে এই যে বললেন আপনি সামাজিক বিশৃঙ্খলাও বাড়ছে বা নৈতিক স্খলনের জায়গাও বাড়ছে, এই জায়গায় আসলে সরকারের কি করার আছে? সরকারকে তো জিরো টলারেন্সে যেতে হবে। আমাদের অঙ্গীকার ছিল সরকারকে আমরা সবাই সহযোগিতা করব। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখনো আছে, কিন্তু আমরা কি দেখলাম, সামনে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, এখনো কি এই ফেরারি আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, যারা সাজাপ্রাপ্ত আসামি কিংবা যারা পলাতক আসামি, দাগী আসামি, এরা কি এখনো গ্রেপ্তার হয়েছে? এবং এখনো কি বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে? সারা দেশে যে অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো এখন হাত বদল হয়ে বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে, এগুলো তো উদ্ধার হয়নি। আমরা যেভাবে আশা করেছিলাম যে সেনাবাহিনী, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্যরা সবাই মিলে যে সাঁড়াশি অভিযান চালাবে, জিরো টলারেন্স, যেটা আমরা অপারেশন ক্লিন হার্টের সময় দেখেছিলাম, পুরা দেশে এমন অভিযান চালানো হয়েছিল যে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল অপরাধীরা, আর যারা ভালো মানুষ তারা আনন্দিত হয়েছিল। আজকে যে অপারেশন ডেভিল হার্ট, এটি ইন্দুর বিড়াল একটা খেলা হলো, এটার কোনো সুফল তো জাতি দেখলো না। সামনে নির্বাচন, কিভাবে, আমি আশঙ্কিত যে এই নির্বাচন কিভাবে হবে। এইভাবে মানুষ পিটিয়ে মারা হচ্ছে, টুকরা টুকরা করে ফেলা হচ্ছে, এই ধরনের পরিস্থিতিতে একটা সুন্দর নির্বাচন আমরা জাতিকে কিভাবে উপহার দেবো, আমার এটা নিয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা আরো আলোচনা করব। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবারও আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম দেশের সাম্প্রতিক সময় যে নির্মম হত্যাকাণ্ডগুলো বা খুনের ঘটনাগুলো ঘটছে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জি হাবিব আহসান। আমরা আবারও আপনার কাছে যাই। আমরা বিরতির আগে যে কথাটা বলছিলাম চট্টগ্রামের হত্যাকাণ্ড নিয়ে বলছিলাম, আপনি নিশ্চয়ই দেখেছেন যে দুদিন আগে ঢাকার মিটফোর্ডে এমন একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, একেবারে মানুষের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। আমরা শুধু এটা না, মানে সাম্প্রতিক সময় যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, কোনো না কোনো হত্যাকাণ্ডে কোনো না কোনো রাজনৈতিক সম্পৃক্ততা যখন উঠে আসে তখন আমরা দেখি যে হয়তো তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, এর বাইরে হয়তো খুব বেশি ব্যবস্থা থাকে না। এই যে হত্যাকাণ্ডগুলোতে যে রাজনৈতিক সম্পৃক্ততা, কিন্তু রাজনৈতিক দলগুলোর, আপনি কি মনে করেন যে আসলে তাদের দায়বদ্ধতা দেখেন কোথাও? রাজনৈতিক দলে অপরাধীরা তো আশ্রয় নেয়, যখন যেই দলটা শক্তিশালী দেখবেন সেখানে অপরাধীরা সেখানে গিয়ে ভিড় জমায়, আশ্রয় দেয়, তাদেরকে এই মাসলম্যান হিসেবে প্রশ্রয় দেওয়া হয় বিভিন্ন রাজনৈতিক দলে। এবং রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র চর্চা না থাকার কারণে অধিকাংশ রাজনৈতিক দলে, কিছু কিছু দলে আছে
তারা নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করে থাকে এবং তাদের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা আছে কিছু কিছু দল। কিন্তু বড় দলগুলোতে এই জিনিসটা আমরা দেখছি না। সেখানে দেখা যাচ্ছে যিনি বেশি ধনাঢ্য ব্যক্তি, যিনি বেশি মাসলম্যান পাওয়ারফুল, তাকেই নেতা হিসেবে নির্বাচিত করা হয় বা মনোনীত করা হয়। কিন্তু দলের সাধারণ কর্মীরা যাদেরকে পছন্দ করে, যারা ত্যাগী নেতা কর্মী, তাদের মূল্যায়ন সেখানে হয় না। এই কারণে হচ্ছে কি, অপরাধীরা সেখানে ভিড় জমাচ্ছে। কে কত জিন্দাবাদ দিতে পারে, কে কত স্লোগান দিতে পারে, তাকেই মর্যাদা দেওয়া হচ্ছে। গুণগত মান যারা কাজ করে থাকে, মান যারা দেশ গড়ার কাজ করে, তাদের মূল্যায়ন সেসব দলের মধ্যে নেই। এই কারণে দেখা যাচ্ছে যে অপরাধীরা সেখানে ভিড় জমাচ্ছে এবং তারা ক্রাইম করার কারণে, তারা এই ধরনের আইনকে হাতে তুলে নেওয়ার কারণে ওইসব দলের নেতা, যারা শীর্ষ পর্যায়ের নেতা, তাদেরও মানহানি হচ্ছে, তাদের সম্মানহানি হচ্ছে। এই যে ঢাকায় কালকে যে ঘটনাটা ঘটলো, আইনকে হাতে তুলে নিল, এটার কারণটা কি? এই ধরনের বেপরোয়া দুঃসাহস তারা কোথায় পেল? নিশ্চয়ই কোথাও না কোথায় তারা আশকারা পেয়েছে যে তারা মনে করছে যে আমরা একটা বড় দলের সাথে আছি, আমাদেরকে কেউ কিছু করতে পারে, বেশি হলে দল থেকে বহিষ্কার করবে। কিন্তু সেটা না, এটা করা উচিত ছিল অপরাধী যেই হোক তাকে শুধু দল থেকে বহিষ্কার নয়, তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। এইভাবে যদি দল থেকে উদ্যোগ নিয়ে অপরাধীকে আইনের হাতে তুলে দেওয়া হতো এবং তার প্রসিকিউশনকে সাহায্য করা হতো তাই সেই অপরাধের বিচারের ক্ষেত্রে, তাহলে সেই রাজনৈতিক দলের জনপ্রিয়তা আরো বেড়ে যেত। এখন সেগুলোর জনপ্রিয়তা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই যে এর আগে আমরা আরো বেশ কয়েক বছর আগে ঢাকায় দেখেছিলাম যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড, ঠিক একই প্যাটার্নের এই হত্যাকাণ্ড। এই যে একের পর এক রাজনৈতিক আশ্রয়ে যে হত্যাকাণ্ড হয়, রাজনৈতিক দলগুলো, আপনি বললেন যে তাদের মধ্যে গণতন্ত্র নেই, শুধু বহিষ্কারের পরে কি আর কিছু আসলে তাদের করার আছে? অবশ্যই আছে। যেমন এরা যারা অপরাধগুলো করছে তারা অনেক সংঘবদ্ধ। তারা এই অপরাধগুলো করে পার পেতে চায় আইনের ফাঁক ফোকর দিয়ে। দল থেকে যদি বলা হয় তাদেরকে কোনো আইনি সহায়তা দেওয়া হবে না এবং তাদেরকে দ্রুত, প্রশাসনকে যদি চাপ দেওয়া হয় এদেরকে গ্রেফতার করে তাদের কঠোর আইনের ব্যবস্থা আনার জন্য এবং দ্রুত ট্রায়াল করার জন্য সহযোগিতা করে, তাহলে এই ধরনের অপরাধীরা আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। এবং এই ধরনের ক্রাইম যারা করে, মানে পুরো দলে শুদ্ধ অভিযান চালিয়ে তাদেরকে বহিষ্কারের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় যদি দিয়ে থাকেন দলীয় নেতারা, সেই নেতাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এই ধরনের কঠোর ব্যবস্থা যদি দলগুলো নিতে পারে, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারবে। আরেকটা বিষয়, এই যে যখন কোনো হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক দলের কেউ যখন সম্পৃক্ততার অভিযোগ আসে, আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের শুধু দোষারোপটাই বাড়ে, কিন্তু আমরা ঐক্য দেখি না যে এটা হত্যাকাণ্ড, নিরেট একটা হত্যাকাণ্ডের বিচারের জন্য কেন সব রাজনৈতিক দল এক হতে পারে না? অপরাধীরা অপরাধীকে বাঁচানোর চেষ্টা করে। তো রাজনৈতিক দলগুলো ওনারা মনে করেন যে সে যেহেতু আমাদের দলের একজন কর্মী বা নেতা, তাকে না বাঁচালে আমরা পুরো দলেই কলঙ্কিত হয়ে যাবে, এই ধারণা নিয়ে তারা তাকে বাঁচানোর চেষ্টা করে। যেমন একজন অপরাধী পুলিশ, তাকে বাঁচানোর জন্য অন্য পুলিশ চেষ্টা করে, যার কারণে পুরো পুলিশ ডিপার্টমেন্টেই দেখবেন প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। যদি পুলিশ ডিপার্টমেন্ট অপরাধী পুলিশকে আইনের হাতে তুলে দিত এবং তাকে কেউ সহযোগিতা না করতো, এই যে আমরা এই বিশেষ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে মামলাগুলো করেছে, ওসি প্রদীপের বিরুদ্ধে ডাবল মার্ডার, মানুষকে তুলে নিয়ে মামলা করা, হত্যা করা, ক্রসফায়ার, এই মামলাগুলো করেছি, এগুলো একটা মামলাতেও পুলিশ ভিকটিমের পক্ষে রিপোর্ট দেয়নি। তারা এখনো পর্যন্ত তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। তাহলে কিভাবে আপনি বলবেন যে এই পুলিশ অপরাধ নির্মূলে আন্তরিক? এটা কেমনে বলবেন? ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলো করছে কি, তারা তাদের দলের লোককে তারা মনে করছে বাঁচালে তাদের দল কালিমা মুক্ত হবে। না, এটার কারণে আরো তারা বেশি কালিমা যুক্ত হচ্ছেন। যদি তারা কঠোর ব্যবস্থা নিতেন এবং এই প্রত্যেকটা দল যদি ঘোষণা দেন যে আমার দলের কেউ যদি মবে জড়িত থাকে এবং তারা যদি আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড করে এবং তারা যদি এই বেআইনি এই ধরনের অপরাধ বিচার, মানে কেউ অপরাধ করলে পাবলিকও তো চাইলে তাকে গ্রেফতার করতে পারে। আমাদের সিআরপিসিতে 59 ধারায় বলা হয়েছে যে ঘোষিত অপরাধী, চিহ্নিত অপরাধী বা কগনিজেবল অফেন্স করছে, আপনার সামনে একটা লোক ধর্ষণের চেষ্টা করতেছে বা অপহরণের চেষ্টা করতেছে, ডাকাতির চেষ্টা করতেছে,
তাকে তো আপনি গ্রেফতার করার অধিকার রাখেন, পুলিশের মতো একজন সাধারণ পাবলিকও তাকে গ্রেফতার করতে পারে, কিন্তু গ্রেফতার করে তাকে তো আটক রাখা, পিটানো, মেরে ফেলা, পাথর দিয়ে তাকে আঘাত করে নির্মমভাবে হত্যা করা, এটা তো আইন সমর্থন করে না। আপনি দ্রুত তাকে আইনের হাতে তুলে দিতে হবে। এই যে ব্যবসায়ীটাকে মেরে ফেলা হলো, সে যদি অপরাধী হয়ে থাকে তার উপর আপনি এভাবে আইনকে প্রয়োগ করার অধিকার আপনাকে কে দিল? আপনি তাকে ধরেন, অভিযোগ দায়ের করেন, থানায় দেন, কোর্টে তাকে সোপর্দ করেন, তার বিরুদ্ধে যদি মামলা থাকে। না, এই হত্যাকাণ্ডের পিছনে দুইটা কারণ বলা হচ্ছে। একটা হচ্ছে এক পক্ষ বলা হচ্ছে চাঁদাবাজি, আর এক পক্ষ বলা হচ্ছে যে ব্যবসায়িক দ্বন্দ্ব। থাকতে পারে, চাঁদাবাজি হলে চাঁদাবাজের 385 সেকশনে মামলা হবে, আর ব্যবসায়িক যদি প্রতারণা হয় আইনের যে ধারাগুলো আছে 406 ধারা আত্মসাতের মামলা করা যায়, চুক্তিভঙ্গের জন্য 420 মামলা করা যায়, বিভিন্ন ধারা তো আমাদের আইন তো রয়েছে। এখন যদি বলেন যে না আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিলে আমরা বিচার পাবো না, এই জন্য আমরা নিজেরাই বিচার করে ফেলবো, তাইলে তো দেশটাকে একটা নৈরাজ্যকর একটা কি বলবো, এটা কিসের মূল্য বলবো, এটাকে তো মনুষ্য বসবাসের উপযুক্ত কোনো দেশ বলা যাবে না। নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা আরো আলোচনা করব, আরো একটা বিরতি নিতে হবে। থ্যাংক ইউ দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন আমরা আলোচনা করছিলাম সারা দেশে যেই নির্মম হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান। জিয়া হাবিব আহসান, আপনি বিরতির আগে বলছিলেন, আপনি মব বলছিলেন, যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে প্রেসার গ্রুপ, এই ধরনের নানা এক একজন এক এক তকমা দিচ্ছে, কিন্তু এই ঘটনাগুলো শেষ হচ্ছে না কোনোভাবেই। সরকারের তরফ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে এই ধরনের আইন হাতে তুলে নেওয়া যাবে না, কিন্তু তারপরও বন্ধ হচ্ছে না। নানা জায়গায়, নানা ক্ষেত্রে, নানা আকারে, নানা আঙ্গিকে এই ঘটনাগুলো ঘটছে। কেন আসলে, মানে এটা বন্ধ হচ্ছে না কেন, আপনার কি মনে হয়? আনলফুল অ্যাসেম্বলি, যখনই কোনো অপরাধের জন্য একটা আনলফুল অ্যাসেম্বলি হয়, সেখানে যত দ্রুত পুলিশের অ্যাকশনে যাওয়া দরকার সেই অ্যাকশন আমরা দেখছি না। পুলিশের মধ্যে যেরকম একটা তেজিভাব থাকা দরকার, সেই তেজিভাব কেন নষ্ট হলো, এটা কেন আবার তারা স্বতঃস্ফূর্তভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসছে না, কী রোগ তাদের মধ্যে হলো, এই বিষয়টা খতিয়ে দেখা দরকার। আর এক্ষেত্রে সেনাবাহিনী, রাজনৈতিক দল এবং যারা ছাত্র গণ আন্দোলন করেছে তারা সবাই মিলে বিশেষ করে আইন শৃঙ্খলার ব্যাপারে একটা কঠোর সিদ্ধান্তে যাওয়া দরকার। এখন একজনকে একজন কাদা ছোড়াছুরি, চরিত্র হনন, এসব কাজেই ব্যস্ত তারা। তাদের উচিত ছিল দেশকে কিভাবে আমরা একটা সুশাসনের দিকে বা আইনের শাসনের দিকে, স্থিতিশীলতার দিকে নিয়ে যাব, এইভাবে তাদের একটা বৈঠক হওয়া দরকার। একেবারে কনক্রিট সিদ্ধান্ত নেবে তারা যে প্রশাসনকে আমরা সবাই সহযোগিতা করব। এখন প্রশাসন যদি মুভ করে, সেখানে দেখা যাচ্ছে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই বলা হচ্ছে আমরা তো ক্ষমতায় চলে গেছি, আমাদের ক্ষমতা শুনতে হবে। কালকে একটা ডিপার্টমেন্টের প্রধানের চেম্বারে আমি বসাছিলাম, দেখলাম ওনাকে ফোন করে কে জানি থ্রেট করছে। তা আমি বললাম যে কে থ্রেট করলো আপনাকে? তো উনি বললেন যে নেতা না, নেতা ছেলে আমাকে থ্রেট করতেছে। তাহলে বুঝেন কি অবস্থা। তাহলে এইভাবে যদি রাজনৈতিক পরিচয় দিয়ে কোনো জায়গায় যদি থানায় পুলিশকে বা কোনো প্রশাসনিক কর্তাক ব্যক্তিকে স্বাধীনভাবে কাজ করতে সুযোগ দেওয়া না হয়, তাহলে তো আইন শৃঙ্খলা ফিরে আসবে না। আইন শৃঙ্খলা ফিরে আসতে হলে আইনকে জিরো টলারেন্সে নিয়ে যেতে হবে। অপরাধী যে হোক, সে যে দলের লোক হোক, যার আত্মীয় স্বজন হোক, তাকে ছাড় দেওয়া হবে না। তাকে দ্রুত ট্রাইব্যুনালে এবং প্রয়োজনে একটা ট্রাইব্যুনাল গঠন করে এইসব বিচার নির্বাচনের আগেই এইসব অপরাধের শেষ করার জন্য একটা অঙ্গীকার এই মুহূর্তে খুবই দরকার। এক্ষেত্রে এই যে কোনো যখন ঘটনা ঘটে, আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়তো কাদা ছোড়াছুড়ি হয়, বা যেই দলের নেতাকর্মী জড়িত তার দিকে হয়তো আঙুল তোলা হচ্ছে, কিন্তু সার্বিকভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কি আসলে কোনো দায় নেই? অবশ্যই সরকার তো জনগণকে নিয়ে সরকার। প্রফেসর ডক্টর ইউনূস উনি বিশ্বমানের একজন নেতা, যাকে দেখলে বিশ্ব দাঁড়িয়ে যায়, এমন একটা নেতা আমরা পেয়েছি। আমরা আশা করেছিলাম তার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হবে, সবাই তাকে সহযোগিতা করবেন, কিন্তু তাকে কাজ করার ক্ষেত্রে
সহযোগিতা দূরের কথা, অসহযোগিতাটাই বেশি দেখা যাচ্ছে। তো যে কারণে উনি হার্ড লাইনে যেতে পারছেন না, যে ধরনের কঠোর তার হওয়ার দরকার ছিল তিনি সেটা হতে পারছেন না, যার কারণে একটা সারা দেশে কেমন একটা হযবরল অবস্থা, আইন শৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এটা খুব শুভ লক্ষণ না। আমার মনে হয় দেশকে যদি সিরিয়াসলি আইন শৃঙ্খলার ফিরিয়ে আনার চেষ্টা করা না হয় তাহলে নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না। এবং এই যে স্থানীয়ভাবে আমরা এই যে গ্রামে গঞ্জে অনেক সময় অপরাধ অজ্ঞতার কারণে, অশিক্ষা কুশিক্ষার কারণে হতে পারে, কিন্তু হার্ট অফ দ্য সিটি, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে, চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে যদি এই ধরনের অপরাধ হয় তাহলে তো আপনার চেহারায় যদি কুৎসিত হয় তাহলে শরীরের অবস্থা কি বুঝে দেখেন। তো এই জন্য আমরা চেয়েছিলাম যে সবাই মিলে আমরা বসি, সরকার প্রধানের সাথে বসে আমরা একটা সিদ্ধান্ত নিই যে অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না, তাকে ট্রাইব্যুনালে, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত এই এখন যারা আইনকে হাতে তুলে নিচ্ছে, নির্মমতা, নিষ্ঠুর ঘটনাগুলো দ্রুত বিচারের ব্যবস্থা করব। এই ধরনের অঙ্গীকার যদি হয় দেখবেন অপরাধ বন্ধ হয়ে যাবে। এই যে আমরা বিচারহীনতার সংস্কৃতির যে কথাটা বলছি, যে মামলা শেষ হচ্ছে না বলেই অনেক ক্ষেত্রে বিচার হচ্ছে না, বা বিচার হচ্ছে না বলে অনেকে উৎসাহিত হচ্ছে যে না বিচার তো হয়নি আগের ঘটনার, এরকম অনেকগুলো ঘটনা, এই যে বিশ্বজিতের বা আবরার, এরকম অনেকগুলো ঘটনা আমরা দেখেছি। আমরা যদি সবশেষ আপনার কাছে জানতে চাই, এই মামলা শেষ না হওয়া, এই যে আলোচিত মামলাগুলো শেষ না হওয়ার আসলে কোন জায়গায় সমস্যা, আসলে কেন শেষ হয় না এগুলো? এটা মামলায় তো বিচারহীনতা সৃষ্টি হয় বিলম্বিত হওয়ার কারণে। বিচার যখন বিলম্বিত হয় সাক্ষী সাক্ষ্যগুলো নষ্ট হয়ে যায়, আলামত নষ্ট হয়ে যায়। যত দ্রুত বিচার হয় তত সাক্ষীগুলো পাওয়া যায়। প্রায় সাক্ষী তো ভাসমান মানুষ, তারা আজকে এখানে আছে, মানুষ তো কচুরিপানা, কোথা থেকে কোথা যায় থাকে না ঠিকানা। তো এই সাক্ষীগুলো আবার খুঁজে বের করা, ওয়ারেন্ট দিয়েও এগুলোকে পাওয়া যায় না। প্রসিকিউশন ব্যর্থ হয় সাক্ষী উপস্থাপন করতে, আবার প্রসিকিউশনের গাফিলতি আছে। তো এইসব বিষয়গুলোর কারণে মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হয়। যখন মানুষ বিচার পায় না তখন আইন মানুষ হাতে তুলে নিতে চেষ্টা করে, তখন আবার তাদেরকে দমানোর জন্য আইনকে কঠোর করতে হয়। তো এই জন্য আইনের স্বাভাবিক গতি যদি আমরা ফিরিয়ে আনতে পারি, বিচার ব্যবস্থায় যে সঠিক সময়ে তদন্ত শেষ করা, একটা তদন্ত আপনি অবাক হয়ে যাবেন যে তদন্ত যদি 3 বছর 4 বছর 5 বছর 6 বছর যায় তাহলে কিভাবে আপনি বিচার পাবেন? এটা বিচার শেষ হতে তাহলে কত বছর? এটা জজ কোর্ট থেকে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাবে, অ্যাপিলেট ডিভিশনে যাবে। এবার যদি 20-30 বছর চলে যায়, আমি তো রায়টা দেখে যেতে পারলাম না, আমার সন্তান হত্যার বিচারের রায়টা আমি দেখে যেতে পারলাম না। তো এই কারণে অপরাধ বেড়ে যাচ্ছে। আমাদের বিচার বিভাগকে সংস্কার করার জন্য অলরেডি সংস্কার কমিশন বলেছে যে বিভাগীয় শহরগুলোতে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠা করার জন্য, ওইটাকেও এখন বিরোধিতা করা হচ্ছে। ঢাকা কেন্দ্রিক বুদ্ধিজীবীরা ওইটারও বিরোধিতা করছে। নিশ্চয়ই আমরা সময় থাকলে হয়তো আরো আলোচনা করতে পারতাম। আমরাও আশা করব যে সরকার অন্তপক্ষে আইনের শাসন ফেরাতে খুব কঠোর হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।